সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে অন্নপূর্ণা যোজনার সূচনা, 100 মহিলার হাতে শংসাপত্র প্রদান। দশ লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল বকেয়া, পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের রাজপ্রাসাদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। 3 মাসের বেতন বকেয়া, সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল জলপাইগুড়ি পুরসভা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে অন্নপূর্ণা যোজনার সূচনা, 100 মহিলার হাতে শংসাপত্র প্রদান। রাজ্য জুড়ে বুধবার আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি জলপাইগুড়ি পুরসভা সদর বিডিও অফিসে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হয়। নবান্নে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রতীকীভাবে 5 জন উপভোক্তার হাতে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার চেক তুলে দেন। অনুষ্ঠান শেষে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে জেলার প্রশাসনিক কর্তারা উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে শংসাপত্র প্রদান করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সন্দীপ কুমার ঘোষ, অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সদর ব্লকের 100 জন মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার সুবিধার শংসাপত্র তুলে দেওয়া হয়। তা হাতে পেয়ে উপভোক্তাদের মধ্যে লক্ষ্য করা যায় খুশির আবহ। তাঁদের আশা, এই প্রকল্পের আর্থিক সহায়তা পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। জেলা শাসক সন্দীপ কুমার ঘোষ জানান, বর্তমানে জেলায় মোট 87,992 জন এই যোজনার সুবিধা পেতে চলেছেন। তিনি আরও বলেন, ধাপে ধাপে আবেদনপত্র জমা পড়ার প্রক্রিয়া যাচাই সম্পন্ন হলেই মুখ্যমন্ত্রীর ঘোষণা মাফিক যোগ্য প্রাপকদের এই প্রকল্পের আওতায় আনা হবে। আজকে আমাদের ফ্রম স্টেট গভর্নমেন্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের ক্রেডিট করা হবে 3,000 টাকা যারা যারা অ্যাপ্লাই করেছিলেন। আমাদের ডিস্ট্রিক্ট থেকে অ্যারাউন্ড 87,992 জনের কাছে এইটা যাচ্ছে। তো আজকে এটা আমরা একটা ছোট প্রোগ্রাম করলাম, যেটা স্টেট গভর্নমেন্ট লেভেলে প্রোগ্রাম ছিল। তো ওটাতেই আজকে আমরা যারা বেনিফিশিয়ারি তাদের হাতে আমরা একটা স্মারক হিসেবে সার্টিফিকেট তুলে দিচ্ছি। যারা ফর্ম ফিল আপ করতে পারবে না, প্রতিবন্ধী, যেটা মুখ্যমন্ত্রী বললেন, সেক্ষেত্রে প্রশাসন কীভাবে সহযোগিতা করবে? অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের পোস্ট অফিসগুলোতে ডিবিটি লিঙ্ক করার জন্য প্রতিবন্ধী মানুষগুলো কষ্ট করে এসেছে, সেই ছবিও দেখা যায়। সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো মেসেজ থাকবে তাদের জন্য? রিগার্ডিং ডিবিটি হচ্ছে আলাদা, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিটেলিং করা। তো সেটা যারা যেখানে যেখানে আমাদের ফর্ম ফিল আপ রিলেটেড হেল্প লাগবে সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সম্পূর্ণভাবে হেল্প করা হবে, বাড়িতে গিয়েও করানো হবে। স্যার, একটা জিনিসের কনফিউশন আসছে অনেক ক্ষেত্রে, যে কী কী থাকলে পাবেন না তিনি। মানে কেউ বলছে পাকা বাড়ি থাকলে পাবে না, কেউ বলছে 4 চাকা গাড়ি থাকলে পাবে না। কালকে একজন বিধায়ক বলেছেন যে সোনার চেন গলায় থাকলে পাবে না। মানে দেখুন, আমরা এতে যে গাইডলাইন নোটিফিকেশনটা দেওয়া আছে সেখানে ক্লিয়ারলি বলা আছে যে যে কন্ডিশনগুলো, ওর মধ্যে অন্যতম হচ্ছে ইনকাম ট্যাক্স পেই হলে ওটা পাওয়া যাবে না, এবং যে কোনো ধরনের যে যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে সেগুলো থাকলে নোটিফিকেশানে যা আছে তার বাইরেই মানে সেগুলো থাকলে পাওয়া যাবে না। যেটা আপনারা শুনলেন ওখানে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে দ্য প্রসেস হ্যাজ বিন ইনিশিয়েটেড, তো সবাই পেয়ে যাবেন। ধীমান রায়ের রিপোর্ট। 10 লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল বকেয়া, পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের রাজপ্রাসাদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। 10 লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় 12 পেটিয়ার প্রভাবশালী তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দফতর। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে গত 5 তারিখ থেকে কৃষ্ণ দাস পলাতক রয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকারী এই নেতার অনুপস্থিতিতেই বিদ্যুৎ দফতর
দপ্তর এমন পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে। অভিযোগ 2024 সাল থেকে কৃষ্ণ দাস সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিল পরিশোধ বন্ধ করে দেন। ফলে ধীরে ধীরে বকেয়ার অঙ্ক 10 লক্ষাধিক টাকায় পৌঁছয়। যদিও এতদিন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এদিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বাড়িতে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলে সমস্যায় পড়েন বাড়িতে থাকা পরিবারের সদস্যরা। কৃষ্ণ দাসের বৃদ্ধা মা, কাকা, দিদি সহ অন্যান্য সদস্যরা বিদ্যুৎহীন অবস্থার সম্মুখীন হন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। যখন বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেল তখন আপনাকে বলেনি? না, আমাকে বলে আমি ঘরে জানানো হয়নি। তা এখন কি অবস্থার মধ্যে আছেন? একটু কষ্ট করে আসলো, কি করি সারাদিন মা ওকে আসি, কিছু নেই। তা ওরা বলছে যে বিদ্যুৎ বিল বাকি, আপনি কি জানতেন বাকি আছে টাকা? বাকি আছে তো আমি কি করব? আমি তো পড়ে আছি 7 বছর ধরে। হ্যাঁ, কাটা কি করবো বাবা? আপনার তো জানার কথা না। না, কি কষ্ট হচ্ছে, অসুবিধা কি হচ্ছে? ওই যে হাঁটতে পারি না, আর বিদ্যুৎ না থাকা রাতের দিকে কীভাবে কাটাচ্ছেন? কষ্ট হচ্ছে, কি করবো? ফ্যান ফ্যান নাই, ফ্যান ট্যান সব কাটে দিছে। আপনি কে হন? কৃষ্ণ দাসের কাকা হই। কাকা হই। এখন কি সমস্যা হচ্ছে? এখন হচ্ছে খুব গরম, ঘুম থাকতে পারছি না, শরীর খুব খারাপ। কেন? হ্যাঁ, শরীরটা খুব খারাপ। মানে কি করে না, বিদ্যুতের লাইন কেটে দিয়ে গেছে? হ্যাঁ, লাইন কেটে দিচ্ছে। কেন কাটলো? হ্যাঁ, ওই টাকা বিল বাকি আছে। কত টাকা? সব মিলে প্রায় 10 লাখ। 10 লাখ টাকা? এত টাকা দিচ্ছিল না কেন? কে জানে, আমি তো জানি না, আমি তো বলতে পারছি না। তা ভাইস্তার সাথে তো যোগাযোগ হচ্ছে না? না, এরকম সময় আসবে বা এরকম দিন দেখতে হবে ভাবছিলেন কোনোদিন? না না, ভাবিনি। সবই উল্টা হয়ে গেল। উল্টা হয়ে গেছে, আগে এরকম কোনোদিনই হয়নি। কোনোদিন হয়নি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছে। তাদের দাবি, রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলি নীরব ছিল। বর্তমানে পরিস্থিতির পরিবর্তনের ফলেই এই পদক্ষেপ সম্ভব হয়েছে। বাবু, কৃষ্ণের বাড়িতে অবশেষে বিদ্যুৎ দপ্তর ঢুকলো, লাইন কেটে দিল, এটাকে কি বলবেন আপনি? এটাই তো হওয়ার ছিল। দেখুন, এদের অধ্যত্ত, অহংকার, দাম্ভিকতা আর ভাইপোর যে লাইন, সেই ভাইপো গ্যাংকের সদস্য হিসেবে উনি সমস্ত সরকারি দপ্তরকে চমকাতেন। দীর্ঘদিন ধরে বিল বাকি এবং ওই এলাকার মানুষের উপর নিষ্পেষণ করার ফলে এলাকার বিদ্যুৎ কর্মীরা ওনার বাড়িতে যেতে সাহস পেত না। আজকে পরিবর্তিত সরকার, মানুষের জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সমস্ত দপ্তরের কর্মী কর্মচারীরা প্রধানমন্ত্রীর যে স্লোগান ভয় আউট ভরসা ইন, সেই ভরসার উপর দাঁড়িয়ে তার বাড়িতে পৌঁছেছে, বিদ্যুৎ লাইন সংযোগ করে বিচ্ছিন্ন করেছে। আপনি শুধু দেখতে থাকুন, প্রশাসনের কাজ করছে এবং আগামী দিনে কৃষ্ণ ধরা পড়বে। তার বিপুল সম্পত্তি কোথা থেকে করলো তারও তদন্ত হবে এবং কৃষ্ণ সহ ওনার যে ভাইপো ব্যাংকের সদস্যরা তারা জেলে দিনের পর দিন পড়ছে। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। টানা 3 মাসের বেতন বকেয়া, সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল জলপাইগুড়ি পুরসভা। টানা 3 মাস ধরে বেতন না পাওয়ার তারই অভিযোগ তুলে বুধবার সকাল থেকে বিক্ষোভে সামিল হলেন জলপাইগুড়ি পুরসভার সাফাই কর্মীরা। সাফাইয়ের কাজ বন্ধ রেখে পুরসভা ঘেরাও করেন বিক্ষোভকারীরা, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। বিক্ষোভ চলাকালীন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় আর অন্যান্য আধিকারিকরা অফিসে প্রবেশ করতে গেলে তাঁদের লক্ষ্য করে চোর চোর স্লোগান তোলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। অভিযোগ, বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করা হয়, যার ফলে উত্তেজনা আরও বাড়ে। সাফাই কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাদের সংসার চালানোর দায় হচ্ছে। অবিলম্বে বকেয়া বেতন মেটানোর দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। আমরা কাজ বন্ধ রেখেছি এই কারণে যে আমাদের দীর্ঘদিনের দাবিগুলো যেগুলো আছে সেগুলো তো মিটাচ্ছে না। তার সত্ত্বে আমাদের 2 মাস 3 মাস রানিং হয়ে যাচ্ছে বেতন, আজ পর্যন্ত বেতন পাচ্ছে না কর্মীরা। এর জন্য আমাদের সাথে অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের বেতনটা দেওয়া হবে, কিন্তু দেওয়া হচ্ছে না। আজ পর্যন্ত এখন 2 মাস পেরিয়ে গেল, 3 মাস রানিং, বেতন দেওয়া হচ্ছে না। এই কারণে আমাদের আজকে হরতালটা এলো। আগামীতে আমরা আজকে সিদ্ধান্তটা নিব যে পরবর্তী আমাদের সিদ্ধান্তটা কি হবে। আমাদের যত কর্মীগুলো আছে এরা যদি বলে যে কাজটা বন্ধ, কন্টিনিউ বন্ধ থাকবে, যদি বেতনটা ক্লিয়ার না হয়
আর যেভাবে আমাদের ছুটি সাবতের ব্যাপার ছিল, সুপারভাইজারদের কথা যে ছুটি দেওয়া হবে না, এইগুলো যখন মেনটেন হয়ে গেছে তখন দেওয়া হয় না। এইগুলো জিনিস যাতে ঠিকঠাক করা হোক। আর এই যে এইগুলোর জন্যই আমাদের আজকে আন্দোলন, যে কাজ হবে না কেন, বেতন পাচ্ছি না এই কারণে। না, সেটা তো আমি এটার উপরে কিছু বলতে পারি না। হ্যাঁ, যে চোরের ব্যাপারটা তো এখানে নেই, আমরা এটার ব্যাপারে বলবো না। আমাদের সমস্যা যেটা সেটাই আমরা তুলে ধরলাম। হ্যাঁ, সাফাইয়ের কাজটা বন্ধ রাখবো, অন্তত সাফাইয়ের কাজটা। কেন সাফাইয়ের কর্মীরা যদি কাজের টাকাটা না পায় তাহলে ওরা কিভাবে কাজটা করবে? আমরা তো ন্যায্য দাবির উপরেই আছি, আমাদের তো কোনো কিছু দাবি নেই। আপনাকে দেখেও বিভিন্ন ধরনের স্লোগান, এগুলো তো হতেই পারে, এটা রাজনীতির, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ রাজনীতি। এগুলো আমরা সিপিএম এর সাথে, সিপিএম এর দুর্দান্ত প্রতাপ শাসনের বিরুদ্ধে লড়েছি। আমরা যে নতুন সরকার এসেছেন সেই সরকার অত্যন্ত সংবেদনশীল বলে আমি বিশ্বাস করি, এবং তাই দু একজন কে কোথা থেকে স্লোগান দিল তাই, কারণ ওদের নেতৃত্ব বারবার আমার সাথে ফোনে কথা বলেছে। 318 জনের মতো সাফাই কর্মীরা আজকে আন্দোলনে নেবে, তাদের বক্তব্য 3 মাস ধরে বেতন দিচ্ছে না পৌরসভা। আজকে তাদের এই জঞ্জাল সাফাইয়ের যে গাড়ি, সেই গাড়িও বন্ধ করে দিয়েছে, পৌরসভার গেটও আটকে তারা। প্রথম কথা হচ্ছে 3 মাসের কোনো প্রশ্নই কথাটা ওরা বলতে পারে যে মানে ইংলিশ ক্যালেন্ডার মান্থের হিসাবে 2 মাস হতে পারে। আমরা আমাদের সময় মতো আমরা TR7 চালান কেটে ওদের যেটা মায়না সেটা আমরা ট্রেজারি অফিসে পাঠিয়ে দিয়েছি। যেহেতু মে মাসের ক্লোজিং এর এন্ট্রি ট্রেজারি অফিসে কমপ্লিট হয়নি, তাই জন্য গতকাল অবধি আমরা বারবার আমাদের ফিনান্স অফিসার ফোন করা সত্ত্বেও ট্রেজারি তারা এন্ট্রি করতে পারেনি, এবং আজকে সকালে ট্রেজারি এন্ট্রি করে দিয়েছে, আমরা ECS পাঠিয়ে দিয়েছি, এবং তাদের আজকে দুপুরের মধ্যেই মায়না ঢুকে যাবে। এটা জলপাইগুড়ি পৌরসভার কোনো ফল্ট নেই। প্রতি মাসের 30 তারিখে ওদের মায়না হয়, এবং সেই হিসাবে এবার 30 তারিখ শনিবার পড়েছিল, 31 তারিখ রবিবার ছিল, 1 তারিখ সোমবার ছিল, 2 তারিখ মঙ্গলবার ছিল। আমরা TR7 চালান ডিউ টাইমে পাঠিয়ে দিয়েছি। ট্রেজারি অফিস যদি তার মে মাসের ক্লোজিং এন্ট্রি না করে জুন করতে পারে, এটা ওদের মানে টেকনিক্যাল ব্যাপার। তার কারণে জলপাইগুড়ি পৌরসভার ফল্ট কোথায়? জলপাইগুড়ি পৌরসভার কোথাও কোনো ফল্ট নেই। আজকে তাদের মায়না হয়ে যায়। হ্যাঁ, কালকে আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট ওদের নেতৃত্বকে জানিয়ে দিয়েছিল যে আজকে ওদের দুপুর 4টের মধ্যে মায়না হিট করবে, তাই তো ফিনান্স অফিসার? হ্যাঁ, এবং সেক্ষেত্রে তারপরেও এই আন্দোলন কেন হলো, কে বা করলো আমি জানি না, তবে আমি সবসময় আমার সাফাই কর্মীর প্রতি সহানুভূতিশীল। পিনাকি শীলের রিপোর্ট। আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। গ্রামবাসীদের সরব হতেই উধাও পঞ্চায়েত সদস্য আর পঞ্চায়েত সমিতির সদস্যরা। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগের তীর পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য ডাঙ্গাপাড়া এলাকার পঞ্চায়েত সদস্য সুদীপ বাছার এবং রাজেশ লাকারার বিরুদ্ধে। অভিযোগ, আবাসের ঘর আর বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু গ্রামবাসীর কাছ থেকে মাথাপিছু 20,000 টাকা করে তোলা নেওয়া হয়। শুধুমাত্র সাধারণ গ্রামবাসী নন, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যদের নিজের কাকা আর ভাইয়ের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। গ্রামবাসীদের দাবি, প্রথম কিস্তির টাকা নেওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা না আসায় তারা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তখন অভিযুক্তদের পক্ষ থেকে সরকারি অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে ভয়ে মুখ না খুললেও বর্তমানে পরিস্থিতির পরিবর্তনের পর টাকা ফেরতের দাবিতে সরব হন এলাকাবাসী। গ্রামবাসীদের অভিযোগ প্রকাশ্যে আসতেই অভিযুক্ত 2 প্রতিনিধি এলাকা ছেড়ে গা ঢাকা দেন। ইতিমধ্যেই জলপাইগুড়ির কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রতারিতদের টাকা ফেরতের দাবি জানান গ্রামবাসীরা। অন্যদিকে ঘটনায় নতুন মোড় এনে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের কাকাও থানায় এসে নিজের ভাইপোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফলে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। আমরা কমপ্লেন করতে আসি, আমাদের কাছ থেকে সবাই টাকা নিছে, পঞ্চায়েত সমিতি। কে কারা কারা নাম? আমাদের সুদীপ চন্দ্র বাসার, হ্যাঁ, আর সুদীপ চন্দ্র বাসার, রাজেশ লাকা। হ্যাঁ, কত টাকা করে নিয়েছে আপনাদের কাছে? আমাদের পাড়া থেকে 20,000, 25,000, 15,000, 10,000 এরকম। কতজনের কাছ থেকে নিয়েছে? আর কতজনের কাছ থেকে? কতজন? আমাদের পাড়ায় ছিল প্রায় 145টা ঘর। সবার কাছ থেকে নিয়েছে? সবার কাছে। আপনার কাছে কত নিয়েছে? আমার কাছ থেকে 15,000। কে নিয়েছে? সুদীপ বাসা। পঞ্চায়েত তো আপনার ভাস্তা। পঞ্চায়েত আপনার কে হয়? ভাস্তা। ভাস্তা কি বললো এসে? এসে বলো কাকা টাকা দিতেই হবে। কেন? তখন তুমি আপনি কি বললেন? আমি দিতে যখন হবে তাদের দিব। তা ভাস্তার নামে আপনি কি করছেন?
বাচ্চার নামে আমি আমার পাড়ার লোকের সুবিধার্থে আমি সবার টাকা যাতে উঠে আসে। থানায় অভিযোগ হ্যাঁ, ওই জন্য থানায় আসছি। থানায় কি ভাস্তার নামে কি অভিযোগ করছে? অভিযোগ থানায় এফআইআর হ্যাঁ, অভিযোগ করা। আপনি কি চান? আমি চাই পাড়ার প্রত্যেকটা অসহায় মহিলা পুরুষ যাদের কাছে টাকা নিছে তারা যাদের টাকাটা রিটার্ন পায়। কোথায় এসেছেন এত রাতে? থানায়। কেন, কি কারণ? আমাদের ঘরের টাকা নেওয়া হয়েছে। কে নিয়েছে? সুদীপ বাছার আর রাজেশ লাকড়া। কেন কেন নিয়েছে সেটা তো বলতে পারবো না, ওরা এখন কিসের জন্য নিচ্ছে না নিচ্ছে, কিন্তু আমরা যখনই টাকা পাইছি তখনই আমাদেরকে ধমকাধমকি করে টাকা নিচ্ছে। কত করে টাকা নিয়েছে? 20,000 কতজনের কাছ থেকে নিয়েছে? নিচে অনেকজনের কাছ থেকেই নিয়েছে, আমাদের গ্রামের প্রতিটা ঘর থেকেই নিয়েছে। তাও কতগুলো ঘর হয়েছে? 140টা ঘর হয়েছে, সবার কাছ থেকেই নিয়েছে। কি হুমকি দিচ্ছে? ঘর দাও না তো পরবর্তী ঘরের টাকা দাও না তো পরবর্তী ঘর টাকা দিব না, বা এরকম করব, তোমাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিব, অনেক রকম ধমকি দিচ্ছে। কে? ওটা সুদীপ পাচার দিচ্ছে। সুদীপ পাচার কে? পঞ্চায়েত? পঞ্চায়েত, হ্যাঁ পঞ্চায়েত। এখন কি কোথায় এসেছেন আপনারা? থানায়। কিসের জন্য? আমাদের টাকা আমাদের রিটার্ন চাই, আর না হলে? না হলে শাস্তি কাটবে। সরকারি গাড়ি কমপ্লিট হলো না? না, কেন? এখন টাকা হয়নি। কত টাকা পেয়েছিলেন প্রথম আবাস যোজনায়? 60,000 টাকা। 60,000 টাকা। কত টাকা দিতে হয়েছে পঞ্চায়েতকে? 20,000 টাকা। তাহলে দিলেন? এখন চাইছে দিচ্ছে, বলছে সবাই দিচ্ছে তাই আমরাও দিচ্ছি। কি বলেছিল? না, এগুলো সবাইকে দিতে হবে তাই আমরাও দিয়ে দিচ্ছি। আপনার কি হয়? আর ভাসুর পঞ্চায়েত তো মানে ভাসুর জ্যাঠা তো শ্বশুরের ছেলে। এই যে 20,000 টাকাটা যদি কমপ্লিট হতো না, অনেক একটু হতো। কমপ্লিট হতো? কমপ্লিট তো হতো না, কিছু টাকা হতো। সমস্যা ওই রকম সমস্যা, এখন নিয়ে গেছে আমাদের সমস্যা নেই। কতজনের থেকে এরকম টাকা নিয়েছে? সেটা তো আমি বলতে পারবো না, সবার সবাই কাছে কম বেশি দিয়েছে, এটাই সবাই যা চাইবে তাই। আপনারা তাই চান? আমি একা চাইলে তো হবে না, সবাই তাই যাচ্ছে? হ্যাঁ, তো সবাই যা চাইবে তাই। রাজগঞ্জ এলাকায় সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে এক নাবালিকা কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য আর স্থানীয়রা। পরিবার সূত্রে খবর, মৃত কিশোরীর সঙ্গে সুখানির বড়বাড়ি এলাকায় এক যুবকের প্রায় 1 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে কিশোরী নাবালিকা হওয়ায় পরিবার সেই সম্পর্ক মেনে নেয়নি, এমনটাই দাবি পরিবারের। অভিযোগ, পরিবারের আপত্তি সত্ত্বেও অভিযুক্ত যুবক কিশোরীর উপরে দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করে আসছিল। মৃতার মাসির অভিযোগ, অভিযুক্ত যুবকই কিশোরীকে কীটনাশক খেতে বাধ্য করে। এরপরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় 20 দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত্রে মৃত্যু হয় তার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়ায় উত্তেজনা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হন গ্রামবাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে কিশোরীর মৃতদেহ নিয়ে রাজগঞ্জ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। তাঁদের দাবি, অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ সূত্রে খবর, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। দ্রুতই পদক্ষেপ করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করছে রাজগঞ্জ থানার পুলিশ। ঘটনার প্রকৃত কারণ আর সব দিক খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। থেকে ফুসলে নিয়ে গিয়ে বিষ খাইয়ে মেরেছে। তারপর ছেলে অজ্ঞাত মিথ্যা কথা বলে হসপিটাল থেকে মেয়েকে বের করে নিয়ে এসে আবার মেয়েকে প্রলোভনের চেষ্টা করে তার শারীরিক নির্যাতন কি করেছে না করেছে এখন পোস্টমর্টম রিপোর্ট এসেছে, তার ভিত্তিতে আমরা এখানে এসেছি। আমাদের একটাই দাবি, আমাদের মেয়ে যেরকম মারা গেছে ছেলের আমরা ফাঁসি চাই। কতদিন আগে বিষ খেয়েছিল? 13 তারিখে বিষ খেয়েছে, মে মাসে। হ্যাঁ। তারপরে ওখানে কি সুস্থ হয়ে গেছিল? যে ওখানে সুস্থ হয়নি, তারপরে ওরা নার্সিংহোমে নিয়েছিল, নার্সিংহোম থেকে মেডিকেলে রেফার করার পর মেডিকেল থেকে ওর শারীরিক অবস্থা দেখে ডাক্তার ফ্যামিলির সাথে কানেক্ট করতে চায়, তখন ওরা ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর তারা আমাদের বাড়ির লোক খবর পাওয়ার পরে ওখানে যায়, দেখে মেয়ের খুব ক্রিটিক্যাল অবস্থা, কাল রাতে মেয়ে মারা যায়। এখন ছেলের বাড়ির লোকজন কোথায় আছে? ছেলের বাড়ির লোক নিরুদ্দেশ, কেউ বলতে পারছে না ছেলের বাড়ির লোক কোথায় আছে, পুলিশও বলতে পারছে না ছেলের বাড়ির লোক কোথায় আছে।
এবার আপনারা যে থানায় আসছেন মানে গোটা গ্রাম তারপরে সবাই কি চাচ্ছে? আমরা সবাই চাচ্ছি ছেলের শাস্তি চাচ্ছি। আপনার নাম? সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ধূপগুড়িতে উল্টে গেল আম বোঝাই লরি, আম কুড়োতে হুড়োহুড়ি স্থানীয়দের। বুধবার সকালবেলায় প্রায় 8টা নাগাদ ধূপগুড়ি ব্লকের কালিস্তান এলাকায় এশিয়ান হাইওয়েতে একটি আম বোঝাই লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার জেরে লরি ভর্তি আম রাস্তায় ছড়িয়ে পড়ে, আর তা কুড়োতে ভিড় জমান স্থানীয়রা। সূত্রের খবর, লরিটি ধূপগুড়ি থেকে জয়গাঁর দিকে যাচ্ছিল। পথে সাঁকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিস্তান এলাকায় এশিয়ান হাইওয়ের ধারে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বিপুল পরিমাণের আম রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যায়। দুর্ঘটনার খবর পেতেই এলাকাবাসীদের মধ্যে আম সংগ্রহের জন্য হুড়োহুড়ি লেগে যায়। কেউ ব্যাগ নিয়ে, আবার কেউ ঝুড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছন আম কুড়োতে। স্থানীয়দের বক্তব্য, রাস্তায় পড়ে থাকলে আমগুলি নষ্ট হবে, তাই সেগুলি সংগ্রহ করে রাখা। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি ট্রাফিক গার্ড আর পুলিশ। এশিয়ান হাইওয়ে থেকে দুর্ঘটনাগ্রস্ত লরিটি সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। লরিটিকে আটক করা হয়। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ি এসে নিচে। কিসের গাড়ি ছিল ওটা? এটা আমের গাড়ি। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? এটা ধূপগুড়ির থেকে জয়গাঁর দিকে যাচ্ছে। আচ্ছা, কখন ঘটনাটা ঘটলো? এই সকাল ভোরে ভোরে। ভোরে ভোরে। তো এই যে আম কি সব মানুষ নিয়ে গেল? সব মানুষ নিয়ে গেছে। কি হয়ে যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে, সব মানুষ নিয়ে গেছে। আচ্ছা, পুলিশ আসছে ঘটনাস্থলে? হ্যাঁ আসছে, পুলিশ আসছে। কোন জায়গার ঘটনাটা? এটা কালিস্তান। এটা আমের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, তারপর এই তো মানুষ আম কুড়া শুরু করলে। আচ্ছা, এই যা যেমন পাশে ধরি যাচ্ছে, হ্যাঁ না হ্যাঁ। আমরাও করে নিয়ে গেলি আচ্ছা। খাবার জন্য। 60 টাকা কেজি উঠলো তো আমার খাবার পাই না। আচ্ছা, এটা ভগবানের চক্র তো উঠে গেল গাড়িখান। এই চাচ্ছে আমরাও করে খাবার পারলি। কয়টার দিকে ঘটনাটা? ঘটনাটা প্রায় ঘন্টাখানিক হবে। খুশি? খুব খুশি, মানে আনন্দ ধরে না, এত আনন্দ হয়ে গেছে। 60 টাকা কেজি আর কোথায় আমরা ভগড়ে পেলাম, আনন্দ হবে না? কোন জায়গার ঘটনা এটা? এটা কালিস্তান। ধীমান রায়ের রিপোর্ট। সরকারি নির্দেশে আজ থেকে শুরু হয়েছে মর্নিং স্কুল। তীব্র গরম ও দাবদাহের হাত থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে রাজ্য সরকারের এই উদ্যোগ। তবে মর্নিং স্কুলের প্রথম দিনেই জলপাইগুড়ির মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান পাড়া বিএফপি বিদ্যালয়ে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। সকালে বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীরা দেখতে পায় একটি বিষাক্ত সাপ বিদ্যালয় চত্বরে ঘোরাফেরা করছে। সাপটি দেখতে পেয়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে। শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের কর্মীরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি ও ছোটাছুটি শুরু হয়ে যায় বিদ্যালয় প্রাঙ্গণে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত খবর দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। খবর পেয়ে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। পরে তারা জানান উদ্ধার হওয়া সাপটি একটি গোখরো সাপ। সংগঠনের সদস্যরা জানান সাপটিকে নিরাপদে উদ্ধার করে উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হবে। সাপটিকে সরিয়ে নেওয়ার পর বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরে আসে এবং ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্কও কেটে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা স্বেচ্ছাসেবী সংগঠনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। মর্নিং স্কুলের প্রথম দিনেই এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে যে জলের বোতল একটা আনতে গেলাম, আনতে গিয়ে দেখলাম যে হচ্ছে ওখানে কিছু একটা নড়ে ওঠার পরেই হচ্ছে মনে হচ্ছে যে লাঠি দিয়ে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে দেখি ওখানে একটা সাপ আছে, সেটা বোমা সাপ মনে হলো। আর যাই হোক, এরপরেই হচ্ছে আমি জলপাইগুড়িকে ফোন করলাম, তো ওনারা আসলেন, আসে রেস্কিউ করে। তো আজকেই প্রথম মর্নিং স্কুল, হ্যাঁ আজকে মানে গরমের বন্ধের পরে যেহেতু গরম অত্যাধিক পড়ে গেছে, তার জন্য আজকে কতটা আতঙ্কে ছিলেন? হ্যাঁ, কতটা আতঙ্কে ছিলেন? হ্যাঁ আতঙ্কে তো অবশ্যই ছিল, কারণ হচ্ছে সব থেকে বেশি যেহেতু বাচ্চাদের ব্যাপার, সেই বাচ্চারা যেহেতু বাচ্চারা তো লাফিয়ে এখন আতঙ্ক মুক্ত। হ্যাঁ অবশ্যই আতঙ্ক। অমিত মনিকের রিপোর্ট, এবি নিউজ।
জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় বুধবার সুপার ডিভিশন ফুটবল লিগের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে এফইউসি মুখোমুখি হয় পাঞ্জাপাড়া বয়েজের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে 3-2 গোলে জয় তুলে নেয় এফইউসি। এফইউসির হয়ে গোল করেন অনুশীল ছেত্রী, ধীরাজ রায় এবং গৌরব সরকার। অপরদিকে পাঞ্জাপাড়া বয়েজের হয়ে একটি গোল করেন পাপ্পু রায় ও সৌভিক রায়। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের জন্য এফইউসির গৌরব সরকারকে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে দর্শকদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়, যা জেলার ফুটবল প্রেমীদের উৎসাহ ও আগ্রহেরই প্রতিফলন। বৃহস্পতিবার সুপার ডিভিশন লিগের ম্যাচে মুখোমুখি হবে আরএসএ বনাম এটিও মালবাজার। এছাড়া ফার্স্ট ডিভিশন লিগের ম্যাচে জলপাইগুড়ি ফুটবল একাডেমি মুখোমুখি হবে জেওয়াইসিসির। খেলাটি অনুষ্ঠিত হবে জেওয়াইসিসি মাঠে। জেলার ফুটবল প্রেমীদের এখন নজর আগামীকালের দুই গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে অন্নপূর্ণা যোজনার সূচনা, 100 মহিলার হাতে শংসাপত্র প্রদান। দশ লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল বকেয়া, পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের রাজপ্রাসাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। 3 মাসের বেতন বকেয়া, সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল জলপাইগুড়ি পুরসভা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।